চিকিৎসা সেবায় হাজার হাজার কোটি টাকা যাচ্ছে বিদেশে, আস্থাহীনতা প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচনকালীন সরকারের রূপরেখার আগে তফসিল ঘোষণা মেনে নেবে না জনগণ, বললেন মির্জা ফখরুল। নির্বাচনী উত্তাপ বাড়ছে 2 সিটিতে, সন্ত্রাসীদের নিয়ে প্রচারণায় বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। প্রত্যাবাসনের জন্য এখনো প্রস্তুত নয় রাখাইন, দিনে মাত্র 150 রোহিঙ্গা নিতে চায় মিয়ানমার। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস। চিকিৎসা সেবায় স্বাস্থ্য খাতের হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে। মেডিকেল ট্যুরিজমে ভারতের আয়ের অর্ধেকেরই যোগান দেয় বাংলাদেশ। এই অবস্থার জন্য সেবার মান আর আস্থাহীনতাকে প্রধান কারণ বলছেন চিকিৎসকরা। সাথে রয়েছে রোগীর তুলনায় প্রতিষ্ঠানের অভাব। এজন্য সরকারি বেসরকারি পর্যায়ে আরও হাসপাতাল প্রতিষ্ঠার পরামর্শ বিশেষজ্ঞদের। মাফিয়া মুক্তা জানাচ্ছেন বিস্তারিত। গেল 1 দশকে স্বাস্থ্য খাতে সাফল্যের গল্পগাথা দীর্ঘ হয়েছে। চিকিৎসা সেবায় অর্জন বেড়েছে কয়েক গুণ, তবু বিদেশে চিকিৎসা নিতে রোগীর সংখ্যা কমেনি। এখনও এ খাতে দেশ হারাচ্ছে হাজার হাজার কোটি টাকা। চিকিৎসকরা মনে করছেন রোগীর তুলনায় অপ্রতুল সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতালের প্রতিও রয়েছে অনাস্থা। সিঙ্গাপুর ছোট একটা দেশ, বড় দেশ, 46/23 কিলোমিটার। সেখান থেকে রোগী কেউ পালা যায় না অন্য দেশে, ইন্দোনেশিয়া যায় না। তো বিভিন্ন সরকারি হাসপাতাল দেখবেন যে খুব দামি ইকুইপমেন্ট পড়ে আছে, ওখানে কাজ হচ্ছে না। অর্থাৎ আমাদের রোগীদের প্রতি দরদ না থাকার কারণেই কাজ হচ্ছে না। এই দরদ নিয়ে আসতে হবে। আমরা যে আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশে করি, বড় বড় আমরা যেন এতে পূর্বাঞ্চল নতুন শহর করলাম, সেখানে বড় কোনো হাসপাতাল করার কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানি না। ব্যাংককের আমাদের থাইল্যান্ডের যে হাসপাতালগুলো আছে, যদি বাংলাদেশে রোগী যাওয়া বন্ধ হয়, ওদের অর্ধেক ইনকাম কমে যাবে, সিঙ্গাপুর সহ। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ পার্শ্ববর্তী দেশ ভারতকে বেছে নিচ্ছেন রোগীরা। ভারত 2015-16 অর্থ বছরে মেডিকেল ট্যুরিজম থেকে প্রায় 7,500 কোটি টাকা আয় করে, যার প্রায় 3,000 কোটি টাকা গেছে বাংলাদেশ থেকে। আর 2015 সালে বাংলাদেশের 63,000 মানুষ চিকিৎসার জন্য গিয়েছিলেন থাইল্যান্ডে। বিদেশে যাওয়া মানে হচ্ছে 3টা জিনিস ক্ষতিগ্রস্ত হওয়া। এক হচ্ছে বৈদেশিক মুদ্রা, যে টাকায় যে চিকিৎসা এখানে 10 টাকায় করা যেত, সেই চিকিৎসা সে 30 টাকায় বাইরে করছে, এবং সেটা ফরেন কারেন্সিতে। 2 হচ্ছে ওর সাথে একটা লোক বা 2টা লোক বা 3টা লোকের তার সাথে যেতে হচ্ছে, তার একটা এক্সট্রা কস্ট হচ্ছে। তৃতীয়ত হচ্ছে ওই চিকিৎসাটা নেওয়ার পরে তার যে একটা ফলো আপের যে ব্যাপারটা, সেটাতেও তার সমস্যা। বিদেশি চিকিৎসায় দেশের বড় অঙ্কের আর্থিক ক্ষতির কথা স্বীকার করলেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালকও। তবে অবস্থা পরিবর্তনে বাড়তে থাকা নগরে শুধু সরকারি হাসপাতাল বাড়ানোই নয়, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথাও বলছেন তিনি। স্বাস্থ্য খাতে অবদান রাখার মতো বহু লোক বাংলাদেশে আছে। ওনারা যদি একটু আগায় আসেন, ওনারা যদি একটু ব্যবসার মনোভাব ত্যাগ করেন, আমি একেবারে বলি না যে হাজী মোহাম্মদ মহসিন হয়ে যাক, যদি মাত্র সীমিত লাভ করে যদি আমাদের সাথে গভর্নমেন্টের সাথে যদি মানে এমইও ফর্ম করে যদি হাসপাতাল স্থাপন করা যায়, আমরা মনে হয় অনেক আগাতে পারব। জনসংখ্যা বৃদ্ধির সাথে পরিকল্পিতভাবে হাসপাতাল তৈরি করে দেশেই স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। সবাইকে আমি বলবো, ডেলি একটা করে রোগী কাইন্ডলি ফ্রি দেখেন, তাহলে ডেলি 60,000 রোগী ফ্রি দেখা যাবে। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা। সৌদি আরব, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সফর নিয়ে আজ বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন হবে। 15 এপ্রিল সৌদি আরব সফর করেন প্রধানমন্ত্রী। সেখানে সৌদি সামরিক জোটের যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করেন তিনি। সেখান থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চান বাংলাদেশের সরকার প্রধান। 27 এপ্রিল অস্ট্রেলিয়া সফরে যান প্রধানমন্ত্রী, যোগ দেন বৈশ্বিক নারী বিষয়ক সম্মেলনে। সম্মেলনে বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018 সম্মাননা দেওয়া হয় শেখ হাসিনাকে।
নির্বাচনকালীন সরকারের রূপরেখা কি হবে তা নির্ধারণের আগে জাতীয় নির্বাচনের তফসিল জনগণ মেনে নেবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, এই পরিস্থিতি সব রাজনৈতিক দল মেনে নেবে না। এর আগেই আলোচনায় বসে নির্বাচনকালীন সরকার পদ্ধতি চূড়ান্ত করার তাগিদ দেন বিএনপি মহাসচিব। আমরা তো বরাবরই বলে এসেছি যেটা মূল সংকট, সেই সংকটটি হচ্ছে যে আমরা একটা নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ সরকার চাই। সেই জন্যে আমরা বারবার বলে এসেছি যে এই বিষয়টা রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া দরকার। আমরা এই সমস্যার সমাধান আগে এই বিষয়ে কোনো কথা না বলে কখনোই এই নির্বাচন কমিশনের একতরফাভাবে তফসিল ঘোষণা কোনো দলই মেনে নেবে না। এবারে সিটি নির্বাচনের খবর। সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় মুখর এখন গাজীপুর ও খুলনা নগরী। নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় কাটছে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। চলছে ভোটারদের মাঝে জয় পরাজয়ের হিসেব নিকেশ। বুধবার সকালে গাজীপুরের বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণায় অংশ নেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। প্রচারণা চালাচ্ছেন বিএনপি মেয়র প্রার্থী হাসানুদ্দিন সরকারও। আধুনিক নগর গড়ার নানা প্রতিশ্রুতি সহ ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা আশ্বাস। খুলনা সিটি কর্পোরেশনও সকাল থেকে গণসংযোগে ব্যস্ত আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। খুলনা নগর নির্বাচনে মেয়র পদে 5 জন এবং সাধারণ নারী কাউন্সিলর পদে 186 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 15 মে অনুষ্ঠিত হবে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি সন্ত্রাসীদের দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি। বুধবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নানক বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় কোনো কোন্দল নেই। এ সময় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, অতীতে বিএনপি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, কিন্তু বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিএনপি ভোটারদের এই উৎসবমুখর পরিবেশের বিপরীতে মানুষের মাঝে ভয়, ভীতি, উস্কানি ও বিভ্রান্তি সৃষ্টি করছে। সরকারি সম্পদ ধ্বংস এবং আগুনে মানুষ পুড়িয়ে হত্যাসহ নাশকতা মামলা দাগী অপরাধীদের সারা বাংলাদেশ থেকে এনে গাজীপুরে জড়ো করছে বিএনপি। আমরা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, এই ঘটনায় জড়িতরা কেউই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হবে বলেও জানান তিনি। বাকিদের গ্রেফতারে যাদেরকে ধরা হয়েছে এরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এরা কেন আসছিল আরো কয়েকদিন পরে আমরা পরিষ্কার করে বলব। চুরিকৃত মালামালও কিছু আমরা জব্দ করেছি, সেটাও আপনারা জানেন। বাকি আসামিদের আমরা আইডেন্টিফাই করছি এবং সুনিশ্চিত হয়ে তাদেরকে আমরা গ্রেফতার করব। অবশ্যই আমরা কাউকে ছাড়ব না। বিশাল সংখ্যক রোহিঙ্গা ফিরিয়ে নিতে মিয়ানমারের তেমন কোনো প্রস্তুতি নেই বলে এমন মন্তব্য করেছেন জাতিসংঘ প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার দেশটির প্রত্যাবাসন পরিসর খুবই সীমিত উল্লেখ করে সূচি সরকারকে রোহিঙ্গা ইস্যুতে আরও মানবিক হওয়ার আহ্বান জানান তারা। আসমাতুল প্রতিবেদন। মঙ্গলবার রাখাইন পরিদর্শন করেন 15 সদস্যের জাতিসংঘের প্রতিনিধি দল। এদিন রাখাইনে 2টি গ্রাম ঘুরে দেখেন তারা। স্বচক্ষে দেখেন মিয়ানমার জান্তাদের চালানো ধ্বংসযজ্ঞ। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও কর্মকর্তারা।
মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয় একদিনে সর্বোচ্চ 150 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে পারবে তারা। যে আশ্রয় শিবির তৈরি করা হয়েছে সেখানে আশ্রয় মিলবে মাত্র 30,000 রোহিঙ্গার। তবে জাতিসংঘ প্রতিনিধি দল প্রত্যাবাসন পরিসর বাড়ানোর উপর জোর দেন। মিয়ানমারের প্রত্যাবাসন পরিস্থিতি খুব স্বল্প পরিসরে নেওয়া হয়েছে। লাখ লাখ রোহিঙ্গা যেখানে রয়েছে সেখানে মিয়ানমারকে অবশ্যই এই পরিসর বাড়াতে হবে। জাতিসংঘ প্রতিনিধিরা এই ইস্যুতে মিয়ানমারকে আরও মানবিক হওয়ার আহ্বান জানান। রোহিঙ্গা শরণার্থী অবস্থা নাজুক, তাদের সহায়তা করাকেই অগ্রাধিকার দিতে হবে। মানবিকতায় এখানে প্রাধান্য পাওয়া উচিত সবার আগে। গত বছরের 25 আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার ও নির্যাতনে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। এই ঘটনায় তাদের ফিরিয়ে নিতে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি প্রত্যাবাসন চুক্তি হয়। সেখানে আগামী 2 বছরের মধ্যে ধাপে ধাপে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে সম্মত হয় নেপিদো। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আবারও সিটি নির্বাচন প্রসঙ্গ। সিটি নির্বাচনের আরো খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান পারভেজ। পারভেজ, গাজীপুর সিটির নির্বাচনী পরিস্থিতি কেমন দেখছেন? সজল, আপনি জানেন যে প্রতীক বরাদ্দের পর থেকে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তারা কিন্তু পুরোদমেই প্রচারণা চালাচ্ছে এবং যথারীতি কিন্তু বড় যে দুই দল আছে বিএনপি এবং আওয়ামী লীগ প্রার্থী কিন্তু আজকে সকাল থেকেই 1, 2, 3, 4, 5, 6 এই ওয়ার্ডগুলোতে প্রচারণা চালাচ্ছে। এখন আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিএনপি যিনি মনোনীত প্রার্থী আছেন হাসানুদ্দিন সরকার, তিনি এখন প্রচার চালাচ্ছে। তিনি মূলত আসছেন টঙ্গী এলাকায় যে ফকির মার্কেট আছে সেই এলাকা থেকে তিনি আজকে প্রচার শুরু করেছেন এবং নেতাকর্মীদের সামনে কথা বলছেন এবং বিভিন্ন জায়গায় পথসভা করবেন এবং এই প্রচার কিন্তু সারাদিন সন্ধ্যা পর্যন্ত তিনি চালাবেন এই প্রচারণা। তিনি এখন যারা এখানকার যারা ভোটার আছে, বাসিন্দা আছে, তাদের উদ্দেশ্যে তিনি কথা বলছেন, তাদেরকে নিজ পক্ষে ভোট দেওয়ার জন্য তিনি আসলে এই প্রচারণা চালাচ্ছেন এবং বলছেন, তিনি একটু অভিযোগ তুলছেন যে তাদের নেতাকর্মীদের অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে একটু জানিয়ে রাখতে চাই যে সকালবেলায় যিনি প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তিনি একটু অভিযোগ করেছেন, তা হলো যে বহিরাগত কিছু যারা বিভিন্ন মামলা জড়িত তারা এখানে প্রচার চালাচ্ছে বিএনপির পক্ষ থেকে, এই ধরনের একটা অভিযোগ করেছে। এছাড়া ইরানি কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি, তিনি বলছেন যে যদি এরকম অভিযোগ পাওয়া যায় তাহলে হয়তো বা বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে বিএনপি প্রার্থীর যে প্রচার ঠিক এখন থেকে শুরু হয়েছে এবং ধানের শীর্ষে তিনি ভোট চাচ্ছেন এবং তাদের যে কর্মী আছে কিংবা ভোটার আছে তাদেরকে উজ্জীবিত করছেন তাদেরকে ধানের শীর্ষে ভোট দেওয়ার জন্য এবং অনেকেই কিন্তু এখানে উপস্থিত আছেন, তিনি কথা বলছেন। সব মিলে যদি বলা যায় তা হলো যে সারাদিনই কিন্তু যারা যদি প্রার্থী আছে তারা কিন্তু প্রচার চালাচ্ছে এবং একই সঙ্গে বলা যেতে পারে যে পুরো মাত্রায় কিন্তু দেখা যাচ্ছে যে ভোট জমে উঠেছে এবং আগামী 15 মেকে কেন্দ্র করে এই গাজীপুর সিটি কর্পোরেশন একটি সুষ্ঠু অবাধ ভোট পাবে বলেই এরকম প্রত্যাশা করছে। তো সকলেই ছিলেন সর্বশেষ আমার কাছে। পারভেজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী হাসান পারভেজ গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন। প্রচারণা চলছে, নির্বাচনী প্রচারণা জানাচ্ছিলেন আওয়ামী লীগ এবং বিএনপির প্রচারণার খবর। বজ্রপাতে হবিগঞ্জে 3 জন সহ দেশের বিভিন্ন স্থানে আজও অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মকার হাওরে কৃষকরা ধান কাটছিলেন, এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আজিম নামে এক কৃষকের মৃত্যু হয়। বড়েউড়ি ইউনিয়নের রোকনদিয়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে শাহিন নামে আরেকজনের মৃত্যু হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে রাজশাহীতে কালবৈশাখী ঝড়ে ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি একাধিক স্থানে গাছ ভেঙে পড়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। পবিত্র রমজান উপলক্ষে আগামী 6 মে থেকে টিসিবি খোলা বাজারে পণ্য বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সকালে ভোলাই নিজ বাসভবনে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাস উপলক্ষে চাহিদার চেয়ে পর্যাপ্ত পণ্য মজুদ রয়েছে। যদি কেউ কারসাজি করে, তার দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজার যাতে স্থিতিশীল থাকে সেজন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান মন্ত্রী। রোজার মাসে এবার পর্যাপ্ত পণ্য আছে, যা চাহিদা তার থেকে বেশি, চিনি যা তার থেকে বেশি, তারপরে আপনার খেজুর যা তার থেকে বেশি, ডাল যা তার থেকে বেশি, তারপরে ভোজ্য পণ্য তার থেকে বেশি। সুতরাং চাহিদার থেকে বেশি আছে। আর 6 তারিখ থেকে টিসিবি ওপেন আপনার দিবে, সুতরাং বাজারটা যেন স্বাভাবিক থাকে সেদিকে আপনার খেয়াল রাখবেন। গ্যাস সংকটে সিরাজগঞ্জের সয়দাবাদের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র 2 মাস যাবৎ বন্ধ রয়েছে। তবে অন্যটি ডিজেল দিয়ে উৎপাদন চালু রাখলেও বিপিসি থেকে চাহিদা মতো তেল সরবরাহেরও নানা সমস্যা হচ্ছে জানালেন সংশ্লিষ্টরা। এই সংকট নিরসনে দ্রুতই গ্যাস সংযোগ চালু করা হবে আশ্বাস দিয়েছেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির কর্মকর্তারা। আব্দুস সামাদ সাহেবের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2015 সালে সিরাজগঞ্জের সায়দাবাদে গ্যাস ব্যবহার করে 2টি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করে। এতে 450 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। তবে চলতি বছরের মার্চে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস বন্ধ করে দেয় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি। এ অবস্থায় 225 মেগাওয়াট ক্ষমতার একটি কেন্দ্র বন্ধ হয়ে গেছে। 2টি কেন্দ্র চালু রাখতে প্রতিদিন গড়ে 22 লাখ লিটার ডিজেল প্রয়োজন। বিপিসির তেল সংকট ও সরবরাহে নানা সমস্যা থাকায় একটি চালু রাখা সম্ভব হয়েছে। আমাদের 2টা চালানোর জন্য যে পরিমাণ আমাদের পাওয়ার কথা, আমরা সেই পরিমাণটা এখনো পাচ্ছি না, যার ফলে যেটা পাচ্ছি সেটা দিয়ে আমরা একটা চালাতে পারছি। একটি কেন্দ্র বন্ধ থাকায় 225 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত না হওয়ায় এরই মধ্যে এর প্রভাবও পড়তে শুরু করেছে। প্রায় 450 মেগাওয়াট বিদ্যুৎ দেওয়ার ক্ষমতা রাখে জাতীয় গ্রিডে। সেখানে যদি একটা বন্ধ থাকে, সেক্ষেত্রে আমাদের জাতীয় গ্রিডে 225 মেগাওয়াটের মতো বিদ্যুৎ কমে যাচ্ছে। তবে সংকট নিরসনে দ্রুত গ্যাস সংযোগ চালুর কথা জানালেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির এক কর্মকর্তা। এলএনজি সরকার আমদানি করেছে, অলরেডি আমাদের দেশে এটার যে ব্যবস্থাপনা সেটা অলরেডি পৌঁছেছে। খুব শীঘ্রই এটা পাইপলাইনে আসবে। আমরা আশা করতেছি খুব শীঘ্রই এই 2টি বিদ্যুৎ কেন্দ্র আবার চালু হবে। দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ 24 সংবাদের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ বাবু নবজাতকটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানান, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। তারপরও যেহেতু ডাস্টবিনে ছিল, তাই জীবাণু ছড়িয়েছে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে। নবজাতকটি পুরোপুরি সুস্থ হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা। চট্টগ্রামে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন হয়ে গেছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আর বিএনপি বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে নির্বাচনের প্রস্তুতি নেওয়া অসাংবিধানিক। নয়ন বড়ুয়া জয়ের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি বছর শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে 16টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সহ নতুন ভোটার তালিকা প্রণয়ন করেছে কমিশন। এখন চলছে কেন্দ্র নির্ধারণ সহ আনুষঙ্গিক কাজ। চূড়ান্ত প্রস্তুতি শেষ করার লক্ষ্য রয়েছে জুনের মধ্যে। ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত যেসব কাজ আমাদের সম্পন্ন করা প্রয়োজন, চূড়ান্ত সিডি আমরা পেয়ে গিয়েছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই তালিকা ব্যবহার করেই সংসদ নির্বাচন সম্পন্ন করব। নির্বাচন কমিশনের এই আগাম প্রস্তুতিকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতারা। পাশাপাশি নির্বাচনে নিজেদের প্রস্তুতির কথাও জানান তারা।
আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমরা এখন প্রত্যেকটা এলাকায় আমাদের প্রার্থীদের নির্দেশ আসছে যে ভোট কেন্দ্র ভিত্তিক বুথ ভিত্তিক করার জন্য আমরা আগামী সপ্তাহের মধ্যে এটা শুরু করব। অবশ্য বিএনপি নেতারা বলছেন ভিন্ন কথা। নির্বাচনী কার্যক্রম শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের মতামত নেওয়া উচিত ছিল বলে মনে করেন নগর বিএনপির সভাপতি। কমিশনের কাছ থেকে আমরা কোনো আহ্বানও পাইনি, অথবা তাদের কাছ থেকে কোনো রিকোয়েস্টও পাইনি, অথবা আমাদের সাথে তারা বসেও নি। কাজে এখনো পর্যন্ত আমরা তাদের কাছ থেকে একদম নির্বাচন নিয়ে আলাপ আলোচনা, ওই ধরনের গোলটেবিল বৈঠক বলেন কিংবা ঘরোয়া বৈঠক বলেন, এই ধরনের কোনো আহ্বান এখনো পাইনি। রাজনৈতিক দলগুলোই গণতন্ত্র চর্চা থাকলে দেশ এগিয়ে যাবে অভিমত বিশ্লেষকদের। আমার মনে হয় যে আমরা গণতন্ত্রের কথা সবাই মুখে বলি, কিন্তু নিজ দলে গণতন্ত্র চর্চা করি না। আর নিজ দলে গণতন্ত্র যদি চর্চা আমরা না করি, সেই দল দিয়ে দেশে আর যাই আনা যাক, গণতন্ত্রের সুফল আনা সম্ভব নয়। চট্টগ্রামে 16টি আসনে ভোটার রয়েছে 50 লাখেরও কিছু বেশি। তবে হালনাগাদ তালিকায় নতুন ভোটার বেড়েছে 1.5 লাখ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ফ্রান্সের রাজধানী প্যারিসে মে দিবসের শোভাযাত্রায় সহিংসতার ঘটনায় 2 শতাধিক মাস্ক পরা বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিশ্ব মে দিবসকে ঘিরে শ্রমিকদের শ্রমনীতি সংস্কারের দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ র্যালিতে হাঙ্গামা সৃষ্টি করে সরকার বিরোধী একটি গোষ্ঠী। প্রায় 1200 মাস্ক পরা বিক্ষোভকারী সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, ভাঙচুর করে সেখানকার বিভিন্ন দোকান, সেই সঙ্গে রাস্তার ধারে থাকা কয়েকটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয় তারা। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্যারিস পুলিশ পাল্টা ব্যবস্থা নেয়, তাদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করে টিয়ার গ্যাস ও জলকামান। এদিকে তুরস্কেও সহিংসতার ঘটনায় প্রায় 100 জনকে আটক করা হয়েছে। কেবল বায়ু দূষণেই প্রতি বছর বিশ্বে প্রাণ হারাচ্ছেন প্রায় 70 লাখ মানুষ। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে জানানো হয় এশিয়া ও আফ্রিকার দরিদ্র দেশগুলোতে এই মৃত্যুর হার সবচেয়ে বেশি। আরও জানাচ্ছেন আসমাতুলি। সারা বিশ্বে দূষণে মৃত্যুর হার যেন বেড়েই চলেছে। প্রতি বছর শুধুমাত্র বায়ু দূষণে মৃত্যু ঘটছে 70 লাখেরও বেশি মানুষের। এক্ষেত্রে এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে বায়ু দূষণে মৃত্যুর হার সবচেয়ে বেশি। এসব অঞ্চলের প্রতি 10 জনের মধ্যে 9 জনই কম বেশি বায়ু দূষণে আক্রান্ত হচ্ছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। WHO কর্তৃপক্ষ জানায়, এশিয়ায় যারা ঘরের ভেতর কাঠ ও কয়লা স্টোভে রান্না করেন তাদের ক্ষেত্রে দূষণের হারটা বেশি। এছাড়াও গাড়ির কালো ধোঁয়া, শিল্প কারখানার ধোঁয়া ও বর্জ্য পদার্থ সহ নানান কিছু এই দূষণের অন্যতম কারণ বলে জানানো হয়। মানুষ রান্না, আলো ও তাপ ব্যবহারে যেসব জ্বালানি ব্যবহার করে তাতে বিশ্বের 300 কোটি মানুষ কম বেশি বায়ু দূষণের শিকার। এ ঘটনায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে তারা। জানানো হয়, বর্তমানে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ। এমনকি এর কারণে জন্মের আগে শিশু মৃত্যু ও স্বাস্থ্য ঝুঁকিও দেখা দিয়েছে। শিগগিরই এই দূষণ নিরসনে ব্যবস্থা নেওয়ার কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারা। আমাদের সবাইকে নিঃশ্বাস ত্যাগ করতে হয়। নিঃশ্বাসের সঙ্গে ছোট ছোট উপাদান ফুসফুসে ঢুকে সেখানে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। বায়ু দূষণই হৃৎপিণ্ডের প্রদাহের জন্য দায়ী। তাই বায়ু দূষণ রোধ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সংস্থাটি জানায়, বিশ্বের দরিদ্র দেশগুলোতে বায়ু দূষণের মৃত্যুর হার বেশি থাকলেও উন্নয়নশীল দেশেও এই সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আসমাতুলি, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চিকিৎসা সেবায় হাজার হাজার কোটি টাকা যাচ্ছে বিদেশে, আস্থাহীনতা প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচনকালীন সরকারের রূপরেখার আগে তফসিল ঘোষণা মেনে নেবে না জনগণ, বললেন মির্জা ফখরুল। নির্বাচনী উত্তাপ বাড়ছে 2 সিটিতে, সন্ত্রাসীদের নিয়ে প্রচারণায় বিএনপি, অভিযোগ আওয়ামী লীগের। এবং প্রত্যাবাসনের জন্য এখনো প্রস্তুত নয় রাখাইন,
দিনে মাত্র 150 রোহিঙ্গা নিতে চায় মিয়ানমার। নিউজ 24 সংবাদে ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।